স্ট্যান্ডার্ড ভাই এ আর বি এর মধ্যে চার্জ সেপারেশন যদি আমার +1 -1 হয় তখন হবে ডিস্টেন্স 100 পিকোমিটার। তাহলে সেখানে ওই -1 +1 এর ভ্যালুটা কত ইএসি তো আমি বার করলাম 4.8 আগের বারের মতন এই একইভাবে। দেখ 4.8 × 10⁻−10 ইএসি হলে আমার চার্জ হয় 1। ফ্র্যাকশন মানে কি, এখন কত আছে ভাই ইনিশিয়ালি কত হওয়া উচিত একের রেসপেক্টে, সেটাই তো আমার ফ্র্যাকশন বেসিক্যালি। ঠিক আছে, 4.8 × 10⁻10 হলে ভ্যালু হচ্ছে 1, তাহলে 1.2 × 10⁻10 হলে ভ্যালু কত হলো 0.25। এই কোশ্চেন আসার চান্স তো নর্মাল স্কুলে নেই, বোঝা গেল? ক্লিয়ার? স্কুলে না করালে দেবে না এগুলো, এত স্কুল তো করেছে, দেখবি কোথাও এইসব অঙ্ক দেয়নি, একমাত্র একটা স্কুল এখানেই দিয়েছে অঙ্কগুলো। ঠিক আছে, বুঝলি? এটা 0.25 পার্সেন্টেজ বললে 100 দিয়ে মাল্টিপ্লাই করতাম 25% হতো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার দ্য ডাইপোল মোমেন্ট অফ NF3 ইজ ভেরি মাচ লেস দ্যান NH, সেটা তো পাঠিয়ে দিয়েছিলাম, এটা পাঠানো আছে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখ ওরের কোশ্চেনটা, আ কোভ্যালেন্ট মলিকিউল XY ইজ ফাউন্ড টু হ্যাভ আ ডাইপোল মোমেন্ট অফ 1.5 × 10⁻29 সেন্টিমিটার, সেন্টিমিটার না, ওটা হচ্ছে কুলম মিটার। ডাইপোল মোমেন্ট কুলম মিটার, ঠিক আছে, চার্জ ইন্টু ডিস্টেন্স মানে কুলম ইন্টু মিটার, ওটা সেন্টিমিটার করে দিয়েছে, স্মল সি ওটা ক্যাপিটাল সি হবে। কোশ্চেন মধ্যে দেখতে পাচ্ছিস, and bond length 150 picometer. What will be the percentage of ionic character of the bond? কত বলেছে 150 পিকোমিটার। চল শুরু করা যাক। তোকে লাস্ট ক্লাসের একদম লাস্টে একটা ফর্মুলা লিখেছিলাম, মনে আছে? কি ফর্মুলা লিখেছিলাম বলতো? বলতে কি ফর্মুলা লিখেছিলাম? কি ছিল ফর্মুলা? পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার। কি ছিল বলতো ফর্মুলাটা? মিউ অবজার্ভড বাই মিউ ক্যালকুলেটেড ইন্টু 100, মিউ অবজার্ভড বাই মিউ ক্যালকুলেটেড ইন্টু 100। দেখ ওই ফর্মুলাটা কোথায় এসেছিল? লাস্ট ক্লাসে বলেছিলাম ওই ফর্মুলা কেন এসেছিল। এটা হচ্ছে আমার সেই ফর্মুলা রিলেটেড একটা অঙ্ক। তোকে বলেছে তোর কাছে একটা কম্পাউন্ড আছে, কি কম্পাউন্ড বলেছে? XY। XY এর মিউ অবজার্ভড তার মানে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা দেখ তোকে দিয়ে দিয়েছে। কত বলেছে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা? 1.5 × 10⁻29। এটা কিন্তু কুলম মিটার, সেন্টিমিটার কিন্তু এটা নয়, কুলম। ঠিক আছে, চার্জ ইন্টু ডিস্টেন্স কুলম মিটার। ওকে, তো কি বলেছে ভাই? তোকে বার করতে হবে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার অফ দ্য বন্ড। পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টারের ফর্মুলা কি ছিল? আগের দিনের খাতার লাস্ট লেখা আছে, কি ছিল ফর্মুলা? মিউ অবজার্ভ বাই মিউ ক্যালকুলেটেড ইন্টু 100। এক্স্যাক্টলি। তাহলে আমাকে দেখ মিউ অবজার্ভ দেওয়া আছে, মিউ ক্যালকুলেটেডটা বার করতে হবে। কীভাবে করবো? তাহলে আমি ক্যালকুলেট করবো এখন, সেটাই তো করছি ভাই। মিউ ক্যালকুলেটেড কী আছে ফর্মুলা? কিউ ইন্টু ডি। তাহলে কিউ এর ভ্যালু কত হবে? আমাকে আইইউপিএসসি বলেছে ভাই তুই কমপ্লিট চার্জ ধরে কর। তাহলে কিউ এর ভ্যালু কত হয়? কমপ্লিট চার্জের ভ্যালু কত হয়? কত হয় ইলেকট্রন বা প্রোটনের চার্জ? কত হয়? 1.6 × 10⁻19 কুলম। ডিস্টেন্স কত কোশ্চেনে দেওয়া আছে? কত আছে কোশ্চেনে? 150 পিকোমিটার। তার মানে মিটারে নেবো আমি অবশ্যই ভাই, এসআইতে হচ্ছে, কুলম চলে এসছে। তাহলে 150 পিকোমিটার কত? 150 × 10⁻12 মিটার। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। কত আসছে? যোগ বিয়োগ কর, করবি 1.6 × 15, আমি এই ফর্মেটে রাখছি, ইন্টু 10⁻, এটা হয়ে গেল -11, 10⁻−30 কুলম মিটার। আমি এভাবে রাখলাম। গুণ করার এখনই কোনো দরকার নেই। আইএসসি বোর্ড যারা আছে তাদের ক্যালকুলেটর নিয়ে বসবি, হয়ে যাবে গুণ। এটা হয়েছে, এত তুই বুঝেছিস না? বোঝার মতন কিছুই নেই। তাহলে এবার বার করছি ভাই, ফর্মুলায় ফেলছি। পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইকুয়ালস টু কী হবে? মিউ অবজার্ভ, কোশ্চেনে দেওয়া আছে ভ্যালু কত? 1.5 × 10⁻29, এই যে এখানে কুলম মিটার, ডিভাইডেড বাই মিউ ক্যালকুলেটার এইমাত্র করলাম 1.6 × 1.5 × 10⁻30 ইন্টু 100। দেখ ভাই এটা আমার গেল কেটে, এটা 1.5 × 10⁻29, এটা 15 আছে, 15 মানে একই ব্যাপার। 1.5 × 10⁻, এটার উপরে এটা কেটে গেলে বুঝতে পেরেছিস তো? 1.5 × 10⁻29 মানেই ভাই 15 × 10⁻30। ঠিক আছে, কেটে গেল। তাহলে কী পড়ে থাকলো? তুই ক্যালকুলেটার বসা, বসা দেখি কত? 100/1.6 কত আসবে? 60 পয়েন্ট সামথিং কত আসছে? 100/1.6, 62 পয়েন্ট সামথিং।
কত আসছে 100/62.5, ঠিক আছে 62.5%, ক্লিয়ার? তাহলে 62.5 এই কোশ্চেন কিন্তু চাইলে দিতে পারে, একটা স্কুল ছাড়া তুই কোনো স্কুলে দিয়েছে বলে মনে হয় না। 62.5 কীভাবে করলাম বুঝেছিস? মিউ অবজার্ভ বাই মিউ ক্যালকুলেটেড ইন্টু 100। হয়েছে? চল পরের কোশ্চেন। স্কুলে কিছু আর আছে? অ্যাডামাস শেষ, এতক্ষণে অ্যাডামাস হয়েছে। এবার যাচ্ছে আদিত্য বারাসাত। আদিত্য বারাসাত জুলাই, কোনো কোশ্চেন নেই। এবার একটু স্পিড বাড়াতে হবে আমাদের। আদিত্য বারাসাত সেপ্টেম্বর। আদিত্য বারাসাত সেপ্টেম্বরে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 দেখা, আদিত্য বারাসাত সেপ্টেম্বর কোশ্চেন নাম্বার 12। ভাই তিনজনের তোকে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথের কম্পেয়ার করতে হবে। তিনজনের হাইড্রোজেন বন্ড স্ট্রেংথ কার কার আছে? ওয়াটার, এইচএফ আর হচ্ছে অ্যামোনিয়া। খাতায় হেডিং দে, লেখ, হেডিং দে, লেখ। Compare melting point and boiling point of H2O and HF. Compare melting point and boiling point of H2O and HF. H2O and HF. H2O and HF. ওয়াটার আর হচ্ছে আমি কার কম্পেয়ার করবো? এইচএফ এর সাথে। আচ্ছা দেখ, এই হচ্ছে ভাই আমার ওয়াটারের স্ট্রাকচার। খাতার বাঁদিকে আমি একটা ওয়াটার রাখলাম, ডান দিকে আমি হচ্ছে একটা এইচএফ। ভালো করে দেখবি একটা ওয়াটার কটা হাইড্রোজেন বন্ড ফর্ম করে। এই হচ্ছে ভাই আমার ওয়াটারের মলিকুল, এই হচ্ছে আমার ওয়াটার মলিকুল। ওয়াটার হচ্ছে কটা হাইড্রোজেন ফর্ম করে ভালো করে দেখ। এই হাইড্রোজেন ভাই আমার একটা করবে এদিক থেকে, কারণ AHB, ঠিক আছে? এই হাইড্রোজেন আমার দেখ AHB, এদিক থেকে আরেকটা করবে, আরেকটা ওয়াটারের অক্সিজেনের সাথে করবে স্বাভাবিকভাবেই। এদিকেও আরেকটা ওয়াটারের অক্সিজেনের সাথে করছে। দেখ এখানে যদি আমি আরেকটা ওয়াটার আঁকি, যদি আর কেউ আঁকে না, AHB, এই যে ভাই লোন পেয়ার করছে এরকম, লোন পেয়ার দিক থেকে একটা করবে, ঠিক আছে? আর এদিকে এই লোন পেয়ার আরও একটা করবে। তার মানে সোজা কথা তুই মনে রাখবি, একটা ওয়াটার 4খানা হাইড্রোজেন বন্ড ফর্ম করে। একটা ওয়াটার কটা হাইড্রোজেন বন্ড ফর্ম করে? 4খানা। এটা কিন্তু তোর মনে রাখতে হবে, একটা হাইড্রোজেন 4খানা হাইড্রোজেন বন্ড ফর্ম করে। তো সিলেবাসের মধ্যে স্ট্রাকচার অফ আইস নেই, আইসের স্ট্রাকচার নেই। যদি আমি তোকে পাঠিয়ে দেবো একবার পড়ে রাখিস, ঠিক আছে? আইসের স্ট্রাকচার, ওয়াটারে স্ট্রাকচার, আইসের স্ট্রাকচার, হাইড্রোজেন বন্ড নিয়ে থ্রু, ক্লিয়ার? বুঝলি? বল। হ্যাঁ, তাহলে এটা কোথায় ছিল? হ্যাঁ, ওয়াটারের 4খানা, ওয়াটারের 4টে, ঠিক আছে? ওয়াটারের 4টে মনে থাকবে, ওয়াটারের 4টে আছে আমার হাইড্রোজেন বন্ড। এইচএফ এর আমার কটা হাইড্রোজেন বন্ড হয়? দেখ ফ্লুরিনের মাথায় লোন পেয়ার আছে কটা? 3টে। তোর মনে হতে পারে ভাই এখানেও আমার 3টেই হবে, এই যে 3টে আর এদিকে একটা 4টে। না ভাই, ফ্লুরিনের এতগুলো হয় না। ফ্লুরিনের কটা হয়? ফ্লুরিন হচ্ছে এই হাইড্রোজেন দিয়ে একটা হবে AHB, আরেকটা হচ্ছে আমার লোন পেয়ার দিয়ে হবে। তার কারণটা কি? তার কারণটা ভালো করে বুঝবি। দেখ ভাই এখানে আমার ফ্লুরিনের এই লোন পেয়ারগুলো আমার কাছাকাছি আছে অবশ্যই। কেন কাছাকাছি আছে? তার কারণ ফ্লুরিনে বলতে এই ফ্লুরিনটার হাইব্রিডাইজেশন কি বলতে পারবি? এই ফ্লুরিনের হাইব্রিডাইজেশন কি? এইচএফ এ, এই ফ্লুরিনের হাইব্রিডাইজেশন বলতে পারবি? হাইব্রিডেশন এই ফ্লুরিনের এইচএফ এ ওই ফ্লুরিনটার হাইব্রিডেশন কি? এসপি বার কর ফর্মুলা দিয়ে। sp3, এক্স্যাক্টলি sp3 ভাই, sp3। এই লোন পেয়ারগুলোর মধ্যে অ্যাঙ্গেল কত বলতো? লোন পেয়ারগুলোর মধ্যে অ্যাঙ্গেল কত? 109.5, 109.5, এক্স্যাক্টলি 109.5। তাহলে ভাই এখানে দেখ ফ্লুরিনের সাইজ বড় না ছোট? ফ্লুরিনের সাইজ অবভিয়াসলি ছোট। কেন? তুই ভাব সেকেন্ড পিরিয়ড আছে, খুব ভালো কথা, দুখানা শেল আছে, সেটাও ভালো কথা। কিন্তু ভাই পিরিয়ড ওয়াইজ আমি লেফট টু রাইটে গেলে সাইজ আমার বাড়ে না কমে? কমে। পিরিয়ড ওয়াইজ লেফট টু রাইটে গেলে আমার সাইজ গেল কমে। তার মানে ভাই সেকেন্ড পিরিয়ড হলে দুখানা শেল থাকলেও ফ্লুরিনের সাইজ কিন্তু আমার দেখ অনেক কম, অনেক কম অবভিয়াসলি। কারণ বাদিক থেকে ডান দিকে গেলে আমার সাইজ আস্তে আস্তে কমতে থাকে। তাহলে ফ্লুরিনের সাইজ কিন্তু আমার কম, বুঝলি? ফ্লুরিনের সাইজ যদি আমার কম হয় তাহলে আমার কী হবে বলতে ভাই, এই লোন পেয়ারগুলোর মধ্যে কিন্তু রিপালশন আছে স্বাভাবিকভাবে। এই লোন পেয়ারগুলোর মধ্যে রিপালশন আছে। তুই শুনেছিস একটা কথা, হ্যালোজেনগুলোর মধ্যে ফ্লুরিনের রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি। তার কারণই হচ্ছে আমার এটা, তার কারণ F2 হচ্ছে আমার দেখ যদি হয় এই হ্যালোজেন ভাই তো এইভাবে এক্সিস্ট করে, F2Cl2 Br2I2। F2 রিঅ্যাক্টিভিটি হাইলি রিঅ্যাক্টিভ। কেন? তার কারণ হচ্ছে ফ্লুরিনের সাইজ ছোট, F2 মলিকুলের সাইজ ছোট, প্লাস মলিকুলের মধ্যে দেখ এতগুলো লোন পেয়ার কাছাকাছি আছে। তার মানে এতগুলো ইলেকট্রন যদি কাছাকাছি থাকে এদের মধ্যে আমার প্রচণ্ড পরিমাণে হাইলি রিপালশন থাকে, ঠিক আছে? এইগুলোর মধ্যে আমার প্রচণ্ড রিপালশন থাকে। মানে রিপালশনের জন্য কী হয় বলতো ভাই, এরা সঙ্গে সঙ্গে F2 ইজিলি রিঅ্যাক্ট করে ফেলে যে কোনো কারোর সাথে। Cl2 এর মধ্যে এই গল্পটা হবে না, তার কারণ Cl2 সাইজ অনেক বেশি,
Cl2 সাইজ বড় মানে আমার কি বলতো ভাই, লোন পেয়ারগুলো দূরে দূরে চলে গেছে, রিপালশনের গল্প আমার তো নেই, তাহলে এই জন্য আমার F2 রিঅ্যাক্টিভিটি এই জন্য আমার বেশি হয়, বুঝতে পেরেছিস? তো যাই হোক দেখ এখানে আমার কি হলো ভাই, ফ্লুরিনের সাইজ বেশি, তার মানে এই দিক থেকে একটা হাইড্রোজেন বন্ড রয়েছে, তাহলে হাইড্রোজেন বন্ড যদি হয়, এইবারে তোর যদি মনে হয় দেখ এদিক থেকে আরও একটা করবে, না ভাই করবে না, কেন? কারণ রিপালশন আমার এগুলো ঢুকে গেছে, বুঝতে পেরেছিস? তো এগুলো ঢুকতেই দেবে না কাউকে, কারণ দেখ হাইড্রোজেন বন্ড করতে হলে তো আরেকটা এইচএফ মলিকুলের কাছাকাছি আসতে হবে, এই লোন পেয়ার ভাই রিপালশনের জন্য ওকে আর কাছেই আসতে দেবে না, লোন পেয়ার মানে ভাই ইলেকট্রন ক্লাউড, ও তো রিপেল করে অন্যকে দূরে পাঠিয়ে দেবে, বুঝতে পেরেছিস? তাহলে এইচএফে আমার হয় হচ্ছে দুখানা হাইড্রোজেন বন্ড, আর H2তে হয় হচ্ছে আমার 4টে হাইড্রোজেন বন্ড, ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবো। আচ্ছা তো যাই হোক, এখন দেখ এইচএফ আর H2 এর মধ্যে তোকে যদি বলি, এখানে ধর আমার একটা হাইড্রোজেন বন্ড হয়েছে, তুই ভালো করে ব্যাপারটা বোঝ আগে, এখানে ধর আমার আরেকটা হাইড্রোজেন বন্ড হয়েছে, আমি তোকে এখন কোশ্চেন করলাম এই দুটোর মধ্যে, এই হাইড্রোজেন বন্ড আর এই হাইড্রোজেন বন্ড, এই দুটোর মধ্যে কোনটা বেশি স্ট্রং, যেটা আমি তো আগের ক্লাসে করেছি, এই দুটোর, এটা ভাই এইচ না, ছবিটা এটা হবে না, এইচ বি, এটা না, এইচ বি হচ্ছে আমার এটা, এইটা হচ্ছে আমার এইচ বি, এখানেও একইভাবে এটা হচ্ছে আমার এইচবি, ঠিক আছে, এটা ঠিক ছিল। আচ্ছা দেখ তোকে যদি প্রশ্ন করি এই দুটো হাইড্রোজেন বন্ডের মধ্যে, বুঝতে পারছি ভাই এটা এইচবি, আমি এইচবি ফরম্যাটে গেছি, এইচবি, এই দুটো হাইড্রোজেন বন্ডের মধ্যে কোনটা বেশি স্ট্রং বলতো? এই দুটো হাইড্রোজেন বন্ডের মধ্যে কোনটা বেশি স্ট্রং, সেটা আমি তো আগের ক্লাসে ডিসকাস করেছিলাম, কোনটা বেশি স্ট্রং হবে? অবভিয়াসলি এটা, তার কারণটা কি, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি ছিল বলে হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ বেশি ডেভেলপ করেছিল, এই জন্য আমার এটার বেশি স্ট্রং বেশি, ঠিক আছে? তাহলে এই হাইড্রোজেন বন্ড কিন্তু আমার এটার থেকে বেশি স্ট্রং, বুঝলি? তোর পরীক্ষাতে কিন্তু কোশ্চেন করতে পারে কোন হাইড্রোজেন বন্ডটা বেশি স্ট্রং হবে, তার কারণ হচ্ছে এটা দেখবি একটা স্কুলে মনে দেখেছি আমি এই কোশ্চেন, বুঝেছিস? আচ্ছা এইবারে তুই ভাব একটা কন্টেনারে আমার ওয়াটার মলিকুল আছে, একটা কন্টেনারে আমার শুধুমাত্র এই মলিকুলই আছে, তার মানে ভাই এবারে তোর চলে গেছে হচ্ছে ডাইপোল মোমেন্ট না, এবারে চলে গেছে হচ্ছে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের কনসেপ্ট। তার মানে আগের দিনই পড়েছিলাম অর্থোনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল, যে কন্টেনারের মধ্যে ওয়াটারই আছে সেই কন্টেনারের কথা তুই ভাব, একটা ওয়াটার মলিকুল তার চারপাশে 4টে হাইড্রোজেন বন্ডের থ্রুতে 4খানা ওয়াটার মলিকুলকে টেনে রেখেছে, ঠিক আছে? আর ওই কন্টেনারে একটা এইচএফ দুটো হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রুতে 2খানা এইচএফকে টেনে রেখেছে, এইভাবে চলছে ভাই পুরো সিস্টেম জুড়ে। তাহলে তুই বল কোথায় নেটওয়ার্কটা বেশি স্ট্রং, ওয়াটারে না এইচএফে? ওয়াটারে। কেন বলতো এখানে, কারণ এগুলো হাইড্রোজেন বন্ড, আমি মানলাম এর স্ট্রেংথ এর থেকে কম, কিন্তু এখানে তো নাম্বার বেশি হয়ে গেছে, ঠিক আছে? এর স্ট্রেংথ ওর থেকে কম, কিন্তু ভাই এর তো নাম্বার বেশি, 4খানা করে হচ্ছে, বুঝতে পেরেছিস? 4খানার স্ট্রেংথ তো আমার ভাই এটাকে ক্রস করে বেরিয়ে যাবে স্বাভাবিকভাবে, 4খানা হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ আমার 2খানার স্ট্রেংথে ক্রস করে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তার মানে আমার কিন্তু ওয়াটারের নেটওয়ার্কের মধ্যে আমার হাইড্রোজেন বন্ডিং স্ট্রেংথটা অনেক বেশি, এটা যখন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়ে গেল এতগুলো আমার হচ্ছে, স্ট্রেংথ কিন্তু আমার অনেক বেশি, 4খানা করে আছে বলে। আর এইচএফে আমার কি হলো ভাই 2খানা আছে, স্ট্রেংথ আমার ওর থেকে কমে গেল, বুঝতে পেরেছিস? তাহলে H2O আর এইচএফ এর মধ্যে আমার কার বয়লিং পয়েন্ট বেশি হবে বলতো? কার হবে বেশি, H2O না এইচএফ? কার হবে বেশি? H2O হবে বেশি, H2O কিন্তু আমার বয়লিং পয়েন্ট বেশি, এটা তোর ক্লাস 11 কিন্তু কোশ্চেন আসে, আর ক্লাস 12এও যখন পি ব্লক কেমিস্ট্রি ছিল সেখানেও কোশ্চেন আসতো, এটার অ্যান্সার আমি তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? H2O আর এইচএফ এর মধ্যে আমার কার বেশি হবে ভাই? H2O আর আমার বেশি, এইচএফ এর আমার কম, এটা কিন্তু আমার মনে রাখতে হবে, ক্লিয়ার? তাহলে H2O গ্রেটার দেন এইচএফ, অ্যামোনিয়া ভাই সবার শেষে বসে আছে, তাহলে আমার অর্ডার কি হবে? H2O গ্রেটার দেন এইচএফ গ্রেটার দেন NH3, অ্যান্সার আমার কি হচ্ছে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের H2O গ্রেটার দেন এইচএফ গ্রেটার দেন NH3। H2O গ্রেটার দেন এইচএফ কেন হচ্ছে বুঝেছিস? তো কিন্তু এটা ক্লাস 12 আগে বোর্ড এক্সামে কোশ্চেন আসতো, H2O কেন গ্রেটার দেন আমার এইচএফ হচ্ছে, বুঝলি? নেক্সট কোশ্চেন ভাই, কোশ্চেন নাম্বার 13 বলবো না, কোশ্চেন নাম্বার আমি একটু অন্য টাইপের কোশ্চেন এবার যাই ডাইরেক্ট, কারো কোনো ডাউট থাকলে বল। আদিত্য বারাসাত কোনটা চলছে এটা? আদিত্য বারাসাত সেপ্টেম্বর, আমি আর এরকম কোশ্চেন বাই কোশ্চেন যাচ্ছি না, যেগুলো আমার মনে হচ্ছে একটু অন্য টাইপের সেখানে আমি যাচ্ছি। আদিত্য বারাসাত সেপ্টেম্বর, বল চলে যা। Question number 26, Aditya Barasat September, question number 26, first question, describe the hybridization in case of PCl5, লেখ খাতায় লেখ, চল হেডিং দেখ, describe the hybridization in case of PCl5,
হাইব্রিডাইজেশন অফ PCl5 কীভাবে অ্যান্সার লিখবো সেটা তোকে দেখাচ্ছি, যদি আমি জানি কীভাবে করতে হয়। কিন্তু আমি অ্যান্সার লেখার টেকনিক বলছি। খাতা হেডিং দিচ্ছিস হাইব্রিডাইজেশন অফ PCl5, হাইব্রিডাইজেশন অফ PCl5 ব্র্যাকেটে লিখে রাখ সিমিলার কোশ্চেন ইন ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, ব্র্যাকেটে লিখে রাখ সিমিলার কোশ্চেন ইন ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। হেডিং দিয়েছিস কি হাইব্রিডাইজেশন অফ PCl5, ব্র্যাকেটে লিখেছিস কি সিমিলার কোশ্চেন ইন ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। হাইব্রিডেশন অফ PCl5 ব্র্যাকেটে হেডিং দিয়েছিস, ব্র্যাকেটে লিখেছিস কি সিমিলার কোশ্চেন ইন ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। সিমিলার নট সেম। তোকে ক্লাস 12 কোন ধরনের কোশ্চেন দেবো চলো এটা লিখে রাখি, সিমিলার কোশ্চেনের নিচে লিখে রাখ। তোকে ক্লাস 12 হচ্ছে এরকম NiCl4 মাথায় -2 এরকম, থার্ড ব্র্যাকেটের মধ্যে NiCl4 মাথায় -2। ক্লাস 12 PCl5 দেবে না, দেবে হচ্ছে এরকম NiCl4 মাথায় -2। ক্লাস 12 যাতে চিনতে পারিস, ঠিক আছে, NiCl4 মাথায় -2। যাই হোক চল এখন আমি ক্লাস 11 এর রেসপেক্টে PCl5 এর হাইব্রিডেশন আসছি। PCl5ই বলেছে। আচ্ছা কীভাবে করবো দেখ ভাই, শুরু করি খাতার বাদিক থেকে স্টার্ট করি, আমার প্রচুর জায়গা আছে। ফসফরাস অ্যাটমিক নাম্বার কত 15, ইলেকট্রনিক কনফিগারেশন বল, ইলেকট্রনিক কনফিগারেশন ফসফরাসের 1:2:2, তারপর 1:2:2 2p6, তারপর 3:3:2 আরে সাউন্ড আস্তে আস্তে কমে যাচ্ছে কেন, 3:2 3p3, ঠিক আছে চল তাহলে 3:2 ডাইরেক্ট আমি 3s থেকে আঁকবো, ভ্যালেন্স শেল যেটা আছে সেখানে 3:2 3p3 আঁক। 3d আছে, 3d আছে ফসফরাসের, 3d আছে কিন্তু ফাঁকা পড়ে আছে, 3d এরকম আছে, ঠিক আছে চল 3s2 দুটো ইলেকট্রন, পিতে আমার 3 ইলেকট্রন, ডি হচ্ছে আমার কিছু নেই। তাহলে ফসফরাস আমি যেটা আঁকলাম এইভাবে কিন্তু অ্যান্সার লিখবো। ফসফরাস আমি যেটা আছে এটা হচ্ছে আমার কি বলতো গ্রাউন্ড স্টেট, নিচে লিখছি ফসফরাসের নিচে লিখলাম গ্রাউন্ড স্টেট, ফসফরাসের নিচে লিখলাম কি গ্রাউন্ড স্টেট। এই জিনিসটা তোকে ক্লাস 11এর পর ক্লাস 12এও করতে হবে, ক্লাস 12এ তোকে করতে হবে ডি ব্লকের এলিমেন্টগুলোর মধ্যে। ডি ব্লকের এলিমেন্টগুলো কোথায় আছে ভাই 21 থেকে 30, এটাই তোর সিলেবাসের মধ্যে আছে ক্লাস 12এ, ঠিক আছে। কোঅর্ডিনেশন চ্যাপ্টার যেটা বললাম গ্রাউন্ড স্টেট আমার এটা হয়েছে। আচ্ছা এবারে তুই বল এক্সাইটেড স্টেটে কী হবে বলতো, এক্সাইটেড স্টেটে কী হবে যদি আমি এটাকে এক্সাইট করি মলিকুলটাকে, বা নিজেই হয়ে যায় নর্মালি রুম টেম্পারেচার, এক্সাইটেড স্টেটে কী হবে এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, 3s থেকে কোথায় যাবে 3d-তে আমার জাম্প করবে। এই জিনিসটা আমি যে দেখেছিলাম হাইব্রিডেশনের আগে। তাহলে চল নিচে লিখছি কি ফসফরাস এক্সাইটেড স্টেট, এগুলো নর্মাল রুম টেম্পারেচারই সাফিসিয়েন্ট এগুলো করে দেওয়ার জন্য। কী হলো ভাই 3s থেকে ইলেকট্রন আমার কোথায় গেলো জাম্প করে, কোথায় গেলো 3d-তে। তাহলে ভাই 3s থেকে জাম্প করা, তাহলে সব কটা থেকে আমার সেম স্পিন ভাই, এখান থেকে আমার জাম্প করার সময় স্পিন চেঞ্জ করে চলে গেছে, স্পিন চেঞ্জ করে এখানে, এই হচ্ছে আমার গল্প, ঠিক আছে বুঝলি। ক্লাস 12 তুই সেমভাবেই করবি। আচ্ছা এইবারে চল লেখ, এই যে দেখ আমার PCl5 হতে গেলে আমি কেন করালাম বলতো জাম্পটা, দেখ ভাই বেসিক্যালি যদি আমি PCl5 বানাই তাহলে তো আমার 5খানা ক্লোরিনের সাথে একটা করে সিঙ্গেল বন্ড ফর্ম করতে হবে। PCl5 আমি মলিকুল দেখে বুঝতে পারছি ভাই 5খানা সিগমা বন্ড দরকার। দেখ আমার এখানে ভাই 3খানা Cl আর একটা করে ছিল, তো আমার তো এখানে 3খানা Cl লেগে যেত, কোনো অসুবিধার কিছু নেই, তাহলে বাকি 2খানা Cl লাগতো কোথায়, ওই জন্য বেসিক্যালি আমি এটাকে জাম্প করি এখানে করেছি। এইবারে দেখ প্রত্যেকটাতে একটা করে আছে, দেখতে পাচ্ছিস 5টাতে আছে একটা করে, প্রত্যেকটাতে ভাই একটা করে আমার Cl বন্ড ফর্ম করবে, তাহলে আমার হবে হচ্ছে PCl5, বুঝলি। কিন্তু এটাকেই আমাকে তোকে দেখা যাবে যে হাইব্রিডাইজেশনের থ্রুতে, তার মানে কি আমি যদি আলাদা আলাদা করে দিই তাহলে সাপোজ এস এর সাথে ক্লোরিনের বন্ড, 3টে পি এর সাথে 3খানা ক্লোরিনের বন্ড, ডি এর সাথে একটা ক্লোরিনের বন্ড, তাহলে কি হয় বলতো আমার 3খানা বন্ডের ক্যারেক্টার হয়ে যাবে আলাদা। একটা হয়ে যাবে কি বলতো এস এস সাপোজ এরকম, একটা যাবে পিএস, একটা হয়ে যাবে হচ্ছে আমার কি বলতো ডিএস এরকম। মনে আছে আমি পড়েছিলাম হাইব্রিডেশন আগে এই গন্ডগোলটা আমার হতো বলে এই হাইব্রিডেশনটা আমার কনসেপ্টের মধ্যে এসেছিল। মিক্সিং অফ অরবিটাল হবে, প্রত্যেকটা আমার হচ্ছে অরবিটালের আমার কি হবে বলতো ক্যারেক্টার সেম হবে, এটা তো আমার হাইব্রিডেশনের কনসেপ্ট ছিল বেসিক। তাহলে আমার এই জন্য কি হচ্ছে এখানে এগুলোকে আবার মিক্স করতে হবে। তাহলে চল কটাকে করবো 5টাকে করবো, কেন আরে ভাই আমার তো PCl5 বানানো দরকার, তাহলে তার জন্যই তো আমি করেছিলাম এক্সাইট করে, আমার হয়ে গেছে 5খানা সিঙ্গেল, বুঝলি। চল তাহলে আমি এবার এখান থেকে দেখ 1টা 3টে আর একটা, তাহলে আমার 5খানা নিয়ে নিয়েছি, নিয়ে আমি এরকম জাস্ট একটা অ্যারো দিতে পারি, আমার নিজের বোঝার জন্য একটা দিলাম। তারপর লেখ ফসফরাস আফটার sp3, তাহলে এটা হাইব্রিডেশন কি হবে ভালো করে দেখ, হাইব্রিডেশন কি হবে sp3d, তাই তো দেখ sp3, এই যে ভাই 3টে পি, এই 3 না ভাই এই যে 3খানা পি আছে, একটা s 3খানা পি একটা ডি, তাহলে ফসফরাস আফটার sp3d হাইব্রিডাইজেশন, ফসফরাস আফটার sp3d হাইব্রিডাইজেশন, একটা এস বুঝেছিস sp3d হাইব্রিডাইজেশন।
কী হলো ভাই, এরভাবে আঁকবো। দেখ ভাই সবাই মিলে গেছে, 5খানা মিলে গেছে, তাহলে 5খানা যদি মিলে যায় তাহলে আমি এরকম মনে আছে 5খানা আমি কী পেলাম বলতো, sp3d হাইব্রিডাইজড অরবিটাল, তাই তো পেলাম। 5খানা আমি পেলাম হচ্ছে sp3d হাইব্রিডাইজড অরবিটাল। এইগুলো কী হয়েছে আমার এক একটা সব sp3d করে, এগুলো কিন্তু আমার সবাই একটা sp3d, বুঝলি? এই যে মিলে গিয়ে আমার কী হলো 5খানা sp3d হাইব্রিডাইজড অরবিটাল হলো। ঠিক আছে, বুঝেছিস? ক্লাস 12-এ তোকে এই জিনিসটা করতে হবে। চল তাহলে এইবারে আমার 5খানা sp3d হাইব্রিডাইজড অরবিটাল আছে। দেখ এখানে আমার প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন হবে, এগুলো তো ফসফরাসের প্রপার্টি, বুঝলি? ফসফরাসের প্রপার্টি, বুঝেছিস? আচ্ছা এইবার প্রত্যেকটার সাথে তুই কী করবি, একটা করে এরকম সিএল লাগিয়ে দে। এইখানে একটা সিএল, এখানে একটা সিএল, এখানে একটা সিএল, এখানে একটা সিএল, এখানে একটা সিএল। ভাই হয়েছে এতদি? আচ্ছা দেখ সিএল এর ইলেকট্রনটা আমায় দেখাতে হবে, তাহলে এইবারে আমি এই জন্য দুখানা কালির পেন আনতে বলেছিলাম। সিএল এর ইলেকট্রনগুলোকে চলো আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমার গল্প হলো, এই হচ্ছে আমার কমপ্লিট অ্যান্সার। আইডিয়াল অ্যান্সার হচ্ছে এরকম হওয়া উচিত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ফসফরাসের sp3d হাইব্রিডাইজেশন দেখালাম। আর ওই ঘরগুলোতে ফাঁকা পড়েছে, ওগুলোকে তো আঁকতে হবে না, ওগুলোর কিন্তু আমার এনার্জি আলাদা, এগুলোর সাথে কিন্তু সেম নয়, ওগুলো তোকে আঁকতে হবে না। ঠিক আছে, এই হচ্ছে আমার দেখ 5খানা আমি কি পেলাম sp3d হাইব্রিডাইজড অরবিটাল, প্রত্যেকটার সাথে আমার ক্লোরিনের একটা করে বন্ড ফর্ম হয়েছে। তাহলে ভাই একটা হচ্ছে আমার ক্লোরিনের ইলেকট্রন আর একটা হচ্ছে আমার ফসফরাসের ইলেকট্রন। লালগুলো হচ্ছে আমার সাপোজ ক্লোরিনের ইলেকট্রন আর নীলগুলো হচ্ছে আমার ফসফরাসের ইলেকট্রন, বুঝলি? ক্লিয়ার? এই হচ্ছে তোর কমপ্লিট অ্যান্সার, ফসফরাস আফটার sp3d হাইব্রিডেশন। এইবার এক কাজ করে চল আমি PCl5 ফর্মুলা ইউজ করে বার করি হাইব্রিডেশন থেকে, sp3d আসবে, তুই ফর্মুলা ইউজ করে বার কর। PCl5 হাফ অফ ফসফরাসের ভ্যালেন্সিয়াল আছে 5খানা, হাফ অফ 5 প্লাস মনোভ্যালেন্ট ক্লোরিন আছে 5খানা, তার মানে হাফ অফ 5 প্লাস 5 মানে 5, তার মানে দেখ sp3d হচ্ছে, sp3d হবে, বুঝতে পেরেছিস? sp3d হয়েছে। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমার PCl5 এর হাইব্রিডেশন। তো কিন্তু ক্লাস 12-এ কোঅর্ডিনেশন চ্যাপ্টারে আবার এই জিনিসটা করতে হবে। ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে, চল নেক্সট কোশ্চেনটা কি বলেছে। তো এই কোশ্চেনটা কিন্তু অনেক স্কুলেই দেখেছি, হাইব্রিডেশন অফ PCl5, ডিসকাস হাইব্রিডেশন অফ PCl5। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াই দ্য অ্যাক্সিয়াল বন্ডস আর লঙ্গার কম্পেয়ার টু ইকুয়েটোরিয়াল বন্ডস, এটা পাঠানো আছে, এটা পাঠানো আছে। হোয়াই দ্য অ্যাক্সিয়াল বন্ডস আর লঙ্গার কম্পেয়ার টু ইকুয়েটোরিয়াল বন্ড, পাঠানো যেগুলো আছে ভাই রেগুলারলি কিন্তু খাতায় লিখবি, নাহলে ফোনে থাকলে কিন্তু ফোনেই থাকবে। যারা যারা প্রিন্ট করে তারা তারা যা ইচ্ছা সেটা তাই করবি, কিন্তু আমি কিন্তু ওখান থেকে কোশ্চেন দেবো, স্কুলে দেখবি ওখান থেকে কোশ্চেন আসে। এবার তুই প্রিন্ট করবি না খাতায় লিখে পড়বি সেটা তোর ইচ্ছা। আমার মতে ব্যক্তিগতভাবে হচ্ছে খাতায় লিখে পড়লে বেটার, তার কারণ কোনো একটা জিনিস যখন তুই খাতায় নিজে লিখবি ওটা ভাই অনেক বেশি তোর মেমোরিতে সেভ থাকে, এটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। যাই হোক চল পরের কোশ্চেন। অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল পাঠানো আছে, ডিফাইন ল্যাটিস এনথ্যালপি আর ডিফাইন বন্ড অর্ডার পাঠিয়ে দেবো। ল্যাটিস এনথ্যালপির ক্যালকুলেশন এই চ্যাপ্টারের পার্ট না, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের পার্ট, থার্মোডাইনামিক্সে করবো ল্যাটিস এনথ্যালপির ক্যালকুলেশন। তারপরটা তো পারবো হাইড্রেশন করতে। আদিত্য বারাসাত সেপ্টেম্বর। আর কিছু আছে কোশ্চেন, কারো কোনো ডাউট আছে? কোশ্চেন নাম্বার 32 এর এ, কোশ্চেন নাম্বার 32 এর এ বল কী হবে? চেঞ্জ ইন হাইব্রিডেশন আছে কিছু অ্যালুমিনিয়াম অ্যাটমের 32 এর এ, 32 এর এ চেঞ্জ ইন হাইব্রিডেশন কী হচ্ছে বলতো? চেঞ্জ ইন হাইব্রিডেশন আগে কী ছিল AlCl3-তে, আগে ছিল হচ্ছে sp2, এক্স্যাক্টলি sp2, হাফ অফ অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন প্লাস হচ্ছে 3খানা ক্লোরিনের ইলেকট্রন, হাফ অফ 3 + 3 6, আবার হাফ, তার মানে 3 বাই sp2, আর পরে কত হয়েছে sp3, sp2 থেকে sp3, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝে গেছিস। নেক্সট কিছু আছে দেখ, তারপরে আছে কি, কত নাম্বার কোশ্চেন এটা? 32 এর অর্ডারে এক্সপ্লেন দ্য শেপ অফ BRF5, শেপ অফ BRF5 পারবো করতে, কীভাবে করবো? জেড বার করবো, হাইব্রেশন বার করবো, সিগমা বন্ড লোন পেয়ার বার করবো, খেলবো তারপর। ঠিক আছে, তারপরটা কি বলেছে? ইন বোথ ওয়াটার অ্যান্ড ডাইমিথাইল ইথার করা আছে। কোশ্চেন নাম্বার সি, দেখ গিভ রিজন কোভ্যালেন্ট বন্ডস আর ডাইরেকশনাল বন্ডস হোয়াইল আয়নিক বন্ডস আর নন ডাইরেকশনাল। খাতায় হেডিং দে, লেখ কোভ্যালেন্ট বন্ড আর ডাইরেকশনাল বাট আয়নিক বন্ড আর নন ডাইরেকশনাল। খাতায় হেডিং দিয়ে লিখছিস কোভ্যালেন্ট বন্ড আর ডাইরেকশনাল বাট আয়নিক বন্ড আর নন ডাইরেকশনাল। কোভ্যালেন্ট বন্ড আর ডাইরেকশনাল বাট আয়নিক বন্ড আর নন ডাইরেকশনাল। কোভ্যালেন্ট বন্ড আর ডাইরেকশনাল বাট আয়নিক বন্ড আর নন ডাইরেকশনাল, হেডিং দিয়েছিস। দেখ বেসিক্যালি ভাই এই যে আয়নিক কম্পাউন্ড, সাপোজ আয়নিক বন্ড আমার ফর্ম হয়েছে কার সাথে কার? NaCl এর, Na+ আর Cl-, আয়নিক বন্ড ভাই। তুই দেখ একটা Na+ এর সাথে একটা Cl- এর আমার কি হয়েছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হয়েছে। একটা Na+ এর সাথে একটা Cl- এর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন মনে আছে ভাই? তোকে বলেছিলাম আয়নিক কম্পাউন্ড পড়ার সময়, আয়নিক বন্ড পড়ার সময় একটা Na+ এর সাথে যে একটাই Cl- লেগে আছে এরকম কোনো কথা নেই।
ভাই Na প্লাসের 6 দিক জুড়ে 6টা Cl মাইনাস লেগে থাকে। তোকে বলেছিলাম গুগলে সার্চ করে দেখতে পারি স্ট্রাকচার NaCl এর, Na প্লাসের 6 দিকে 6খানা Cl মাইনাস লেগে থাকবে, Cl মাইনাসের 6 দিকে 6খানা Na প্লাস লেগে থাকবে, এইভাবে পুরো জিনিসটা রিপিট হচ্ছে আয়নিক কম্পাউন্ডের। ওই জন্য আমার আয়নিক কম্পাউন্ডের ভাই NaCl একখানা NaCl মলিকিউল বলে কিছু হয় না, এই কথাগুলো দেখবি বলেছিলাম আয়নিক বন্ডিংয়ের দিন, অনেক দিন আগে। তো তার মানে কি ভাই দেখ, Na প্লাস Cl মাইনাসের সাথে ইন্টারাকশন কীভাবে করবে বলতো ভাই, Na প্লাসটা একটা আয়ন, Na প্লাস যদি একটা আয়ন হয় তার মানে সাপোজ আমি এটা হচ্ছে Na প্লাসকে আয়ন আঁকছি, আয়নটা হচ্ছে সাপোজ স্ফেরিক্যাল, অবভিয়াসলি স্ফেরিক্যাল হবে, হয়তো স্ফেরিক্যাল হলো। তুই দেখ Cl মাইনাস যে ভাই এর সাথে শুধুমাত্র একটা ডাইরেকশনেই খেলবে এরকম কোনো কথা নেই, এটা একটা স্ফিয়ার, একটা স্ফিয়ারের সাথে মানে একটা আয়নের সাথে একটা আয়নের ইন্টারাকশন এই 4-5 জুড়ে হয়, 3 ডাইমেনশন মানে 360 ডিগ্রি জুড়ে হয়, বুঝতে পেরেছিস তো? একটা স্ফিয়ারের সাথে একটা স্ফিয়ারের ইন্টারাকশন 4-5 জুড়ে হবে, কারণ আয়নের সাথে আয়নের ইন্টারাকশন, ইলেকট্রন চার্জের সাথে ইলেকট্রন চার্জের ইন্টারাকশন, এটা হচ্ছে 4-5 জুড়ে, তার মানে কি স্ফেরিক্যালি সব দিক থেকে হবে, কোনো ডাইরেকশনের এখানে ব্যাপার নেই সেরকম। কিন্তু সাপোজ ভাব তুই সিগমা বন্ড ফর্ম হচ্ছে, সিগমা বন্ড মানে কি কোভ্যালেন্ট বন্ড, অবভিয়াসলি ভাই সিগমা বন্ড মানে তো কোভ্যালেন্ট বন্ড, আমি একটা দিলাম তুই একটা দিলি, তাহলে কি ফর্ম হবে? সিগমা বন্ডই ফর্ম হবে। তা সিগমা বন্ড তো আমার ওইভাবেই ফর্ম হতো ভাই, মনে আছে? হেড অন কলিশন, হেড অন কলিশন আমার সিগমা বন্ড ফর্ম হতো। তুই বল হেড অন কলিশন হতে গেলে কি আমার ডাইরেকশনের দরকার আছে না নেই? সাপোজ ভাই হেড অন কলিশন হবে কার সাথে? একটা হাইড্রোজেন অ্যাটমের সাথে আর একটা হাইড্রোজেন অ্যাটমের হেড অন কলিশন হবে, তাহলে কি ভাই এর ডাইরেকশন আর ওর ডাইরেকশনের দরকার আছে? দুজনকে কি ডাইরেকশনে চলতে হবে, কোনো পার্টিকুলার ডাইরেকশনে চলতে হবে না? তাহলে আমার হাইড্রোজেন গেলে এই ডাইরেকশন, ওই হাইড্রোজেন গেলে ওই ডাইরেকশনে, এদের মধ্যে কোনো সিগমা বন্ড ফর্ম হবে? হবে না। তাহলে ডাইরেকশনের দরকার আছে কি নেই? ডাইরেকশন আছে, তার মানে কি বলতো ভাই কোভ্যালেন্ট বন্ড হচ্ছে ভাই একেও যেতে হবে এই ডাইরেকশনে, তাহলে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে গেলে আমাকে ভাই ডাইরেকশনের দরকার আছে স্বাভাবিকভাবে, কিন্তু আয়নিক বন্ডের জন্য কোনো ডাইরেকশন নেই। তো একটা Na প্লাস কি এখানে রেখে ভাই Cl মাইনাস কি এখানে রাখলো ভাই আয়নিক বন্ডটা ফর্ম হবে এদের মধ্যে, Na প্লাস কি এখানে রাখলে Cl মাইনাস এখানে রাখলে এদের মধ্যে হবে, কিন্তু একটা H কে এখানে রাখলি, H ধর ওদিকে চলতে শুরু করেছে আর একটা H ধর ওদিকে চলতে শুরু করলো, ওদের মধ্যে তো হবে না কোনোদিন। আর ভাই সিগমা বন্ড ফর্ম করতে গেলে তো আমার দরকার হচ্ছে হেড অন ওভারল্যাপ, তাহলে খাতায় লেখ, বুঝে গেছিস? তাহলে আয়নিক বন্ড হচ্ছে ওই জন্য আমার লেখা ছিল কি হেডিং দেওয়া আছে দেখ, নন ডাইরেকশনাল, আর কোভ্যালেন্ট বন্ড হচ্ছে আমার ডাইরেকশনাল, খাতায় লেখ 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 atoms bonded covalently, atoms bonded covalently, atoms bonded covalently prefer specific orientation, prefer specific orientation, prefer specific orientation in space, in space, in space, prefer specific orientation in space, স্পেস মানে মহাকাশ না, ঠিক আছে? স্পেস মানে কি, সাপোজ আমি তোকে বললাম ভাই একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের ওভারল্যাপ হবে, এটা কোথায়? এটাকে বলা হচ্ছে ইন স্পেস। স্পেস মানে কি ভাই, এই কেমিস্ট্রিতে সব যেগুলো ওভারল্যাপগুলো হচ্ছে সবগুলোকে আমি স্পেসে কনসিডার করি, মানে ফাঁকা জায়গার মধ্যে হচ্ছে, ঠিক আছে? যাই হোক চল, ইন স্পেস রিলেটিভ টু ওয়ান অ্যানাদার, রিলেটিভ টু ওয়ান অ্যানাদার, রিলেটিভ টু ওয়ান অ্যানাদার, ফুল স্টপ দিয়ে লেখ। অ্যাজ এ রেজাল্ট, as a result covalent molecule has definite shape, as a result covalent molecule has definite shape and covalent bond is directional, as a result covalent molecule has definite shape and covalent bond is directional, লিখেছিস? প্যারা চেঞ্জ করে লেখ। Ionic bond is non-directional because ionic bond is non-directional because charge is uniform, because charge is uniform, charge is uniform in all direction, because charge is uniform in all direction and an ion can be surrounded by other ion, and an ion can be surrounded by other ion from all the directions,
ফ্রম অল দ্য ডাইরেকশনস। ফ্রম অল দ্য ডাইরেকশনস হয়েছে। চল পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার, এখানে আর কিছু নেই। আচ্ছা তারপর দেখ একটা কোশ্চেন আছে একদম লাস্টে, অর্ডার সি, ক্যালকুলেট পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার ইন দ্য ফলোইং হাইব্রিডেশন। পারবো ভাই SP3? এটা পারবো। কীভাবে করবো বলতো? হ্যাঁ চলে যা, কীভাবে করবো? পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাই SP3-তে কীভাবে করবো? SP3-তে এস ক্যারেক্টারের ক্যালকুলেশন 1/4 × 100, তাই তো? 1/4 × 100 কীভাবে করলাম ভাই? এস আছে ভাই কতটা, তার মানে এটা ফর্মুলা লিখেছিলাম, কোনো ফর্মুলা লেখার দরকার যদিও পড়ে না। 1/4 × 100 কী বলো ভাই? এস আছে একখানা আর সবাই মিলেমিশে আছে দেখ চারখানা, 1 + 3 4, 1/4 × 100, বুঝলি? তা তিনখানা আমি পারবো করতে, আমি তো পরীক্ষাতে কোশ্চেনও দিয়েছিলাম সেম কোশ্চেন। চল পরেরটা, SP2 কত হবে ভাই? 33.33, SP হবে 50। হ্যাঁ চলে যা। চল পরের কোশ্চেন, আদিত্য বারাসাত, এটা কোনটা হলো? সেপ্টেম্বর। আদিত্য বারাসাত ফেব্রুয়ারি অ্যানুয়াল। আদিত্য বারাসাত ফেব্রুয়ারি অ্যানুয়াল। ফার্স্ট কোশ্চেন, হাউ মেনি পাই বন্ড সিগমা বন্ড? ভাই এক্সামে দিয়েছিলাম কোশ্চেন, এই কোশ্চেন, হাউ মেনি পাই বন্ড সিগমা বন্ড, এটা করে দেখা আছে। কোশ্চেন নাম্বার 4, আদিত্য বারাসাত অ্যানুয়াল চলছে আমার, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং হাইড্রোজেন বন্ড ইজ দ্য স্ট্রংগেস্ট? কোনটা হবে স্ট্রংগেস্ট? এটা কোনটা হবে স্ট্রংগেস্ট? FHF অবভিয়াসলি, তার কারণ ভাই আগের দিন দেখেছি FHF। নেক্সট চলে যাবো কোথায় ভাই? ওসব অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আমি বল কোনটু? দ্য কারেক্ট অর্ডার অফ আয়নিক রেডিয়াই। ওটা কি কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন দেওয়া আছে? হ্যাঁ ওটা পিরিয়ড টেবিল হবে, ঠিক আছে? পিরিয়ড টেবিলের কোশ্চেন ওটা পিরিয়ড টেবিল ভাই, তুই পারবি বলতে, আমি কেন বলবো? কী হয় অর্ডার আয়নিক রেডিয়াইয়ের? I - I > I+ হবে, I - I > I+। ভেবে চিন্তে করবি, মুখস্থ করবি না। কোশ্চেন নাম্বার চলে যাচ্ছে হচ্ছে 12। কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোইং এর জিরো ডাইপোল মোমেন্ট? পেরেছিস কেউ? কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12, হুইচ ওয়ান হ্যাজ জিরো ডাইপোল মোমেন্ট? ট্রান্স টু, এক্স্যাক্টলি ট্রান্স টু বিউটিন। কীভাবে করলাম ভাই? ছবি আঁকলাম, 1 বিউটিনের ছবি আমি তুই আঁকতে পারবো, 1 বিউটিন ক্লাস 10-এর কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। 6 বিউটিন আমি তুই আঁকতে পারছি, চল আমি শর্টে একবার আঁকছি। 1 বিউটিনের ছবি কী হবে? এটা হচ্ছে আমার 1 বিউটিন। আচ্ছা যদি আমি এটাকে সিস ট্রান্সের মতন আঁকিও তাহলে দেখ আমার এটা এরকম হবে। এই যে ভাই সি এর সাথে আমার কে লেগে আছে?